অনূর্ধ্ব-20 সাফে শিরোপার মঞ্চে রাতে মাঠে নামবে বাংলাদেশ। ভারত বলে বাড়তি সতর্কতা। মালদ্বীপে অনুশীলন দেখতে প্রবাসীদের ভিড়, টিকিটের ব্যাপক চাহিদা। বাংলাদেশ ইন্ডিয়ার যে খেলা অনেক জমজমাট হবে আশা করি। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। বিসিবি থেকে পদত্যাগ, আরও এক পরিচালকের সরে দাঁড়ানোর ঘোষণা ইয়াসির ফয়সালের। 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশন ও জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচন। জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ঘিরে উৎসবের রঙে রঙিন সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটন ও সার্ফিংকে এগিয়ে নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্টেডিয়ামের উন্নয়ন ও অবকাঠামো পরিদর্শন। এবং ব্যর্থতার দায়ে ফেডারেশন প্রধান গ্রাভিনার পর বুফনের পদত্যাগে টালমাটাল ইতালি ফুটবল। অবকাঠামোগত উন্নয়ন না করলে ইউরোর আয়োজক সত্ত্ব কেড়ে নেওয়ার হুঁশিয়ারি উয়েফার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি এস এম ইকবাল। শুরুতেই অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। টাই ব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটে ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এই ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের। মালদ্বীপ থেকে শিরোপার জয় করেই দেশে ফিরবে লাল সবুজ যুবারা, এমনটাই আশা তাদের। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ প্রতিনিধি খন্দকার ওমর ফারুকের ছবিতে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ 2 অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ 2 দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান। সবার চাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ রাষ্ট্রটিতে তাদের চোখ ধাঁধালো নৈপুণ্য উপহার দেবে লাল সবুজ। সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল। তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। একজন ইংরেজ হিসেবে আমি পেনাল্টি শুটআউটে ম্যাচ যাক সেটা চাই না। আশা করি নির্ধারিত 90 মিনিটেই আমরা ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারবো। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। 2024 সালে একবার অনূর্ধ্ব-20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। নানি জন্মসূত্রে বাংলাদেশি হওয়ায় লাল সবুজ জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন রোনান ও ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রের জন্ম, বেড়ে ওঠা হলেও দেশের মানুষ তাদের আপন করে নেয় কৃতজ্ঞতা জানান নানি সুলতান আলম। 2 নাতির খেলা দেখতে এখন মালদ্বীপে অবস্থান করছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকেই প্রস্তুতি নিয়েছেন রোনান ও ডেকলান। ফুটবল পরিবারে বেড়ে ওঠায় দুজনেরই ভালো করার সম্ভাবনাও দেখছেন সুলতান আলম। আমি খুবই কৃতজ্ঞ যে আমার নাতিদের জায়গা পেয়েছে এখানে। বরাবর আমার শখ ছিল যে আমাদের দেশের জন্য যদি ইনভলভ হয় খুব ভালো হয় আর কি। হ্যাঁ, তো যে ওরা যে বেশ ভালোই করছে এখানে, এটা দেখে ভালো। আর সবচেয়ে বেশি যে ওদেরকে কিরকম ভাবে দেশের লোক বুকে নিয়েছে, হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগছে। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার অনেক দিনের পরে স্বপ্নটা আজকে মিটলো আর কি, বুঝলেন। তাই জন্য আপনারা যে ওদেরকে বুকে নিয়েছেন
খুব ধন্যবাদ। তো বাংলাদেশকে খুব ভালোভাবেই দেখে আর কি। হ্যাঁ, আর ওদের একটু দুঃখ যে ওরা বাংলায় কথা বলতে পারে না, কিন্তু ওদের টিমমেটের সাথে খুব ভালো রিলেশনশিপই হয়েছে আর কি। তা আশা করি যে ওরা আবার ফিরে আসবে আর কি। ওর বাপের একটা সকার একাডেমি আছে, ওর দাদাও সকার শেখায়, মানে বুঝলেন না, ওদের পুরো ফ্যামিলি এটার মধ্যে জড়ো আছে। ওরা যে এখানে আসলো, ওরা প্রতিদিন 1 ঘন্টা আগে ঘুমিয়ে যাতে আমাদের টাইমের সাথে মেলে, এসব খুব ডিসিপ্লিন। ওরা দুজনে এসে আমার থেকে আশীর্বাদ নিল আর কি। বিরাট একটা পাওয়া, বিরাট পাওয়া। আর ওর বাপ মা খুবই ভালো, ও বাপ মা ওদেরকে খুব ভালো করে মানুষ করেছে। আর ওরা সবসময়, আমি দেখি ফিল্ডে যখন থাকে সবসময় গিয়ে মা আর বাবাকে ধন্যবাদ জানায়। বয়স তো বেশি না, 17-18 এরকম। আমি জানি না ওদের কি প্ল্যান আছে, কিন্তু যেই ফ্যামিলি থেকে আসে আমি জানি সকার ওদের একটা বিরাট একটা আছে। হ্যাঁ, প্রফেশনালি নাকি আমি জানি না, কিন্তু মানে আর কি, মানে ওরা 2 ভাই তো প্রফেশনালি ঢুকে গেছে, এরাও প্রফেশনালি বোধহয় ঢুকবে, কিন্তু এসব নিয়ে আমি আলাপ করি না, কারণ আমি বুঝি না এসব। ডিপেন্ডিং আর কি, এখানে যদি ওদের ডাকে তাহলে অবভিয়াসলি আছে। এবার অন্য প্রসঙ্গ, স্বল্প সময়ে কম দল নিয়ে 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করায় বিপিএল এর 12তম আসরের লাভের মুখ দেখছে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজগুলোকে লভ্যাংশ দেওয়ার রীতি ধরে রাখতে পারছে না বোর্ড। স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে হিসেব শেষে জানা যাবে, বিস্তারিত জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার খান মিঠু। ব্যাংক গ্যারান্টি থেকে আগামী সপ্তাহে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিপিএল এর 11তম আসর নিয়ে নানা সমালোচনা থাকলেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদের বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল। টিকিট বিক্রি, ব্রডকাস্ট মানির লভ্যাংশ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের। 12তম আসরে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় বছর বছর লভ্যাংশ বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বোর্ডের দেয়া আশ্বাস তো পূরণ হচ্ছেই না, উল্টো শুনতে হতে পারে হতাশার খবর। বিপিএল থেকে এবার লাভের মুখই দেখছে না বিসিবি। 2 দিন কিন্তু খেলা অফ গেছিল, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে। প্রোডাকশন টিমের সাথে যে আমাদের কন্ট্রাক্ট, ও তো পুরা ছিল। এখন ওই দিন খেলা না হতে স্যাটেলাইটের ভাড়া, কমেন্টেটর ভাড়া, এগুলির তো নেগোসিয়েশন নাই, ওইখানে একটা খরচ আছে। আমাদের 2 দিন কিন্তু এটা একটা কিন্তু বিরাট লস। প্লাস আপনি জানেন যে এইবার ম্যাচও কম ছিল, তো সুতরাং টিকিটের থেকে আর্নিং এমনি তো 6টা ম্যাচ কম। প্রফিট হয়েছে কি হয়নি এটা বলা ডিফিকাল্ট। আসর শেষ হওয়ার 2 মাস হলো, এখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটছে না ঢাকা ক্যাপিটালসের। আগামী সপ্তাহে ব্যাংক গ্যারান্টি থেকে সব বকেয়া অর্থ পরিশোধ করবে বিসিবি। তাদের 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, 3 কোটি আর 5 কোটি, 2টাই ব্যাংকে দিয়ে দিছি। উই আর ওয়েটিং ফর এনক্যাশমেন্ট ফ্রম দ্য ব্যাংক। আমরা যদি এর মধ্যে যদি ঢাকা সব ক্লিয়ার করে দেয় তাহলে এই টাকাটা আমরা রিফান্ড করে দিব। আর যদি যেটা বাকি থাকবে, হ্যাঁ, নেক্সট উইকে, তাহলে আমরা করব কি, যার নামে আমরা চেক ইস্যু করে দেব। প্রিমিয়ার লিগের ক্যালেন্ডার মার্চ এপ্রিল। এবছর সেই লিগ কবে মাঠে গড়াবে তার নেই কোনো খবর। এই লিগের দিকে তাকিয়ে থাকা ক্রিকেটাররা আছেন হতাশায়। বোর্ড বলছে সব প্রস্তুত করে তারা ক্লাবগুলোর জন্য অপেক্ষায় আছেন। আমাদের কোয়াব, ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড, আমিও ফর্মার ক্রিকেটার, কোয়াব মেম্বার হিসাবে আমার কথাটা হচ্ছে ক্রিকেট খেলার জায়গায় অন্য জিনিস, অন্য 2 দিক এটা মেশানো উচিত না। ক্রিকেট বোর্ড কিন্তু 100% নেই। কালকে যদি হয়, কালকেই আমরা কিন্তু খেলা শুরু করতাম। মাঠ রেডি, উইকেট রেডি, ক্রিকেট রেডি, বল রেডি, আম্পায়ার রেডি, সব রেডি। উই ক্যান ইমিডিয়েটলি স্টার্ট। ডিপিএল মাঠে ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বোর্ড সভাপতি বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 3 মাস পর অবশেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। পুরো ব্যাপারকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ধুমাল। ভবিষ্যতে এসব সমস্যার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি।
সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশের সরকার বদল হয়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে এত সব বদলের মাঝে বিশ্বকাপ হাতছাড়া হবার ক্ষত এখনও টাটকা। যার শুরুটা হয় মোস্তাফিজুর রহমানকে নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন কাটার মাস্টার। উগ্রবাদী ভারতীয়দের আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশি পেসারকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে এতদিন পরে এসে ফিজের বিষয়ে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান। বরং তার মতে গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক। আমি বলবো পুরো বিষয়টা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার ধারণা নেই। তবে আমি বিশ্বাস করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সরকার বরাবরই সহযোগিতা করেছে। অরুণ ধুমালের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ ফিজের নাম সরিয়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের দেয়া বিবৃতিতে স্পষ্ট উল্লেখ ছিল বিসিসিআইয়ের নির্দেশনার ব্যাপারে। আর ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত যে রাজনৈতিক, সে কথা বলাই বাহুল্য। যদিও অতীত পেছনে ফেলে সামনে তাকানোর কথা বললেন ধুমাল। ফিজের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনে আর সৃষ্টি হবে না, এমন প্রত্যাশা আইপিএল নীতি নির্ধারকের। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আশেপাশে কিছু ঘটনা ঘটে আর তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। আমি নিশ্চিত সবার শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনের দিনে এমন সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না। ফিজকে বাদ দেয়ায় ফিজের আর্থিক ক্ষতি তো হয়েছে, তবে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত এই ক্রিকেটারকে দলে ভেড়ানো কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে মুজারাবানিকে নিলেও পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য। হার দিয়ে এবারের মৌসুম শুরু করেছে কেকেআর। মানসম্মত বোলারের অভাব ভোগাবে গোটা টুর্নামেন্ট জুড়েই। সাব্বির মিথুন, সময় সংবাদ। শিশুদের বঞ্চিত করে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ঢাকার দখল হয়ে যাওয়া সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। জানিয়েছেন নতুন মাঠ তৈরির পরিকল্পনার কথা। এদিকে আগামী 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা বিভিন্ন ফেডারেশন এবং জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে নির্বাচন আয়োজনের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। শিশুদের জন্য আছে মাঠ, কিন্তু সেখানে ছিল না খেলার সুযোগ। সরকারি সেই মাঠ ব্যবহৃত হচ্ছিল বাণিজ্যিকভাবে। সংবাদ মাধ্যমের এমন খবর নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। দিয়েছেন নানা নির্দেশনা। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকায় সরকারি মাঠ অন্য কাজে ব্যবহারের অভিযোগ নতুন নয়। দখল হয়ে যাওয়া মাঠের সংখ্যাও কম নয়। এমন সব মাঠ পর্যায়ক্রমে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি। এদিকে দেশের বেশিরভাগ ফেডারেশন এখনও চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে মন্ত্রণালয়। এসব সংস্থায় কবে নির্বাচন হবে সে বিষয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কাউন্সিলর নির্ধারণ। দীর্ঘদিন ধরে খেলা না হওয়ায় অনেক জেলাতেই কার্যক্রম প্রায় স্থবির। এখন দেখার বিষয় কোন প্রক্রিয়ায় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এতে অনুষ্ঠিত হচ্ছে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খেলা এই ভেন্যুতে একই সঙ্গে মাঠে গড়াচ্ছে 3টি ম্যাচ।
এদিন প্রথম রাউন্ডে খেলায় 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাতে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। যারা আর্থিক হিসেব নিকেশ, লেনদেন, ঋণ, বিনিয়োগ, গ্রাহক সেবায় ব্যস্ত থাকেন, তারাই এখন পুরোদস্তুর ক্রিকেটার। তারা সকাল থেকে ক্রিকেটের 4 ছক্কা আউট নিয়ে মাতিয়ে রাখছেন রাজশাহীর দর্শকদের। রাজশাহীর যে ব্যাংকার্স ক্রিকেটদের যে টুর্নামেন্টটি হয়, এটি এবার 13তম আসর। এটি মূলত রাজশাহীতে যে 46টি ব্যাংক রয়েছে, এর মধ্যে বেসরকারি, সরকারি এবং তফসিলি ব্যাংক রয়েছে। তার মধ্য থেকে 30টি ব্যাংকের যারা কর্মরতরা রয়েছেন, তারা 16টি দলে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এবং ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট রাজশাহীতে খুবই প্রসিদ্ধ একটি টুর্নামেন্ট। এখানে রাজশাহী অঞ্চলের যেসব ব্যাংকাররা রয়েছেন, যারা ভালো ক্রিকেট খেলেন, তারা মূলত এখানে অংশগ্রহণ করেন। এবং সকাল 9টায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি উদ্বোধন হয়েছে এবং এরপরে প্রথম ধাপে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এখন 3টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে খুবই জমজমাট এই টুর্নামেন্টটি হচ্ছে। যদিও এখন জুম্মার নামাজের বিরতি, যার ফলে দর্শক কিছুটা কম, কিন্তু আমরা সকাল থেকে দেখেছিলাম যে ভরপুর উপচে পড়া দর্শক তারা এখানে এসেছিলেন এবং তারা ক্রিকেটারদেরকে উৎসাহ দিয়ে গেছেন। এখানে মূলত 15 ওভারের খেলা হচ্ছে এবং 15 ওভারের যে খেলা, সেটি প্রথম রাউন্ড হবে 2 দিন ধরে, অর্থাৎ যে সাপ্তাহিক ছুটির দিনগুলো রয়েছে শুক্রবার এবং শনিবার, এই খেলাটি অনুষ্ঠিত হবে। এবং এখানে 4টি গ্রুপে বিভক্ত হয়ে তারা খেলছেন। এই 4টি গ্রুপ থেকে যারা জয়ী হবেন তারা কোয়ার্টার ফাইনালে খেলবেন এবং এরপর সেমিফাইনাল আগামী 24 এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এবং আমরা যেটি দেখেছি যে ঢাকা সহ যেসব তফসিলি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যেসব সরকারি বেসরকারি ব্যাংকগুলো রয়েছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং তারা ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করছেন। এখানকার ব্যাংকাররা যেটি বলছেন যে যারা এখানে ক্রিকেট খেলতে পারেন এমন প্লেয়ার যারা রয়েছেন, ব্যাংক কর্মকর্তা, তারা মুখিয়ে থাকেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং যারা ব্যাংকাররা রয়েছেন তারা আসলে এটাকে একটি পারিবারিক মিলন মেলা বলছেন। তারা বলছেন যতগুলো 46টি ব্যাংক রয়েছে রাজশাহীতে, তাতে কর্মরত যে ব্যাংকাররা রয়েছেন তারা সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে থাকেন এবং এক ধরনের স্ট্রেস তারা অনুভব করেন। সেই জায়গায় প্রত্যেক বছর এরকম একটি আয়োজন তাদেরকে আসলে কাজের প্রতি আরো মনোযোগী করে এবং একই সাথে তারা উৎসাহিত বোধ করেন, যার ফলে নিয়মিত এই আয়োজনটি হয়ে থাকে এবং এই আয়োজনটি সামনের দিনে আরো বড় পরিসরে করার কথা তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে যেসব ব্যাংকাররা আসেন তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্ক যেরকম উন্নয়ন হয়, তেমনি তাদের মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব যে বন্ধন, সেটিও আসলে তৈরি হয় এবং সে লক্ষ্যেই তারা এই আয়োজনটি করেন। তারা বলছেন যে এই আয়োজন আরো কিভাবে বড় করা যায় সেটি তারা এরপরে অবশ্যই চিন্তা করবেন। এবং আমরা যেটি দেখলাম যে এখন পর্যন্ত 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আরো 3টি ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল আরো 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ ভিত্তিক এই খেলায় প্রত্যেক দলের সাথে খেলবে এবং ব্যাংকাররা যেটি জানিয়েছেন যে তাদের আসলে যেমন এখানে প্লেয়ারদের একটি আন্তর্জাতিক ম্যাচে যেসব সুযোগ সুবিধা থাকে, ঠিক সেসব সুযোগ সুবিধা তারা দেওয়ার চেষ্টা করছেন। এখানে যারা ম্যাচ সেরা হচ্ছেন, যারা ভালো করছেন, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন কিংবা ম্যান অফ দ্য ফাইনাল হচ্ছেন, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং একই সাথে যারা দিনের সবচেয়ে ভালো খেলছেন কিংবা বেশি উইকেট শিকার করছেন, বেশি রান করছেন, বেশি 6 মারছেন, তাদের জন্য পুরস্কার রয়েছে। আমরা অংশগ্রহণকারীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে একটি দারুণ আয়োজন এবং এই ধরনের আয়োজন প্রতি বছর করার তারা বলছেন। এই ছিল রাজশাহীর থেকে আমার কাছে সর্বশেষ। মওদুদ রানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন ব্যাংকার্স ক্রিকেটের যে টুর্নামেন্ট চলছে তার সবশেষ তথ্য। খেলার সময় আরও থাকছে। আইপিএল খেলতে যেতে অনুমতি না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলঙ্কার ক্রিকেটার নুয়ান তুসারা। শুনানি 9 এপ্রিল। দেশের বাইরে ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপের ব্যর্থতার দায়ে ফেডারেশন প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পর জিয়ান লুইজি বুফনের পদত্যাগে টালমাটাল ইতালির ফুটবল। অবকাঠামোগত উন্নয়ন না করলে 2032 সালের ইউরোর আয়োজক সত্ত্ব কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফারিন। চরম সংকটের মাঝে ইতালির ফুটবল পুনর্গঠনে এক হয়েছে সেরিয়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন সহ সাবেক ফুটবলাররা। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধির জন্য বয়সভিত্তিক ফুটবলে জোর দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সেরিয়ার ক্লাবগুলো। বসনিয়া হার্জেগোভিনা থেকে হারের তিক্ততা নিয়ে ফেরার পর থেকে উত্তাল ইতালির ফুটবল। 2006 সালে সবশেষ বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল আজজুরিরা। এরপর সাউথ আফ্রিকা ও ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইতালি।
রাশিয়া কাতারের পর সবশেষ 2026 টানা 3 বিশ্বকাপের প্লে অফ বাধা পাড়ি দিতে পারেনি তারা। 48 দেশ নিয়ে বিশ্বকাপ হলেও সেখানে নিজেদের জন্য জায়গা করতে পারেনি ইতালি। যে দেশে পাওলো মালদিনি, বুফন, পিরলোদের মতো কিংবদন্তির জন্ম, সে দেশের ফুটবলে অন্ধকার যুগ নেমে আসার শঙ্কায় দিশেহারা সমর্থকরা। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান প্লে অফ থেকে বাদ পড়ার পর থেকে দেশটির ফুটবল ফেডারেশনের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে সমর্থকদের। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন ফেডারেশন প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। তার পদ ধরেছেন ন্যাশনাল টিম ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফনো। পদত্যাগের হিড়িকের মধ্যে নতুন করে দুঃসংবাদ পেয়েছে আজ্জুরিরা। নানা সমস্যায় জর্জরিত ইতালি তাদের ফুটবল স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত উন্নয়ন না আনলে 2032 সালের ইউরোর আয়োজক সত্য হারাবে। এক সময়ে ফুটবলের সোনালী অতীতে সমৃদ্ধ ইতালির ফুটবল এখন হারিয়ে যাওয়ার পথে। ঘরোয়া লিগের মান নেই আগের অবস্থানে। উয়েফার মানদণ্ড অনুযায়ী ইতালির প্রস্তাবিত 11টি ভেন্যুর মধ্যে শুধু ইউভেন্টাসের অ্যালিয়াঞ্জ অ্যারেনা আন্তর্জাতিক মানের। সান সিরো বা নাপোলির সংস্কার কাজ শুরু হতে অনেক দেরি। বাকিগুলোর অবস্থাও ইউরো আয়োজনের পর্যায়ের মধ্যে পড়ে না। তাই তো সেফেরিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে উয়েফা বাধ্য হবে তুরস্কের সঙ্গে তাদের আয়োজক সত্ত্ব কেড়ে নিয়ে কঠোর হতে। তাই সুদিন ফেরাতে রাজনীতিবিদদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন সেফেরিন। চরম সংকটের মুহূর্তে ইতালির ফুটবল ফেডারেশনে 6টি অঙ্গ সংস্থা সিরিয়া, কোচেস অ্যাসোসিয়েশন, ন্যাশনাল অ্যামেচার লীগ ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে জরুরি সভা করে সেখানে নিজের পদত্যাগের ঘোষণা দেন গ্রাভিনা। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেও আবেদি এ ব্যর্থতাকে চূড়ান্ত পরাজয় হিসেবে দেখছেন এবং দেশটির ফুটবলকে গোড়া থেকে পুনর্গঠনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সংগঠনগুলো। ইতালির ফুটবলকে ঢেলে সাজাতে এক হয়েছে সিরিয়ার ক্লাবগুলো। আমরা ক্লাব পরিচালনার পাশাপাশি সমর্থকও। এটা আমাদের কষ্ট দেয়। ক্লাবগুলোকে বয়সভিত্তিক পর্যায়ে আরও জোর দিতে হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। সে সঙ্গে ইতালিয়ান লিগের মানও আগের চেয়ে উন্নত করতে চাই আমরা। ইতালির ফুটবলকে পুনর্গঠনে একাত্মতা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, কোচেস অ্যাসোসিয়েশনও। এদিকে দ্রুতই ঘোষণা করা হবে দেশটির ফুটবল ফেডারেশন প্রধানের নাম। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আইপিএল খেলতে যাবার অনুমতি না দেওয়ায় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন ক্রিকেটার। এমন বিরল ঘটনার নজির স্থাপন করলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা। নিলামে দল পেলেও অনাপত্তিপত্র না দেয় কলম্বো জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বিবাদী করা হয়েছে বোর্ড সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে। শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 9 এপ্রিল। তবে এবার সবকিছু ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার নুয়ান থুসারা। আইপিএল খেলার অনাপত্তিপত্র না পাওয়ায় মামলা ঠুকে দিয়েছেন নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এমন সংবাদ প্রকাশ করেছে লঙ্কান গণমাধ্যম নিউজওয়্যার। বৃহস্পতিবার কলম্বো জেলা আদালতে এই মামলা দায়ের করেছেন থুসারা। মামলার বিবাদী করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়কে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে। সমুদ্রের ঢেউ যেন শুধু জলরাশি নয়, এক একটি স্বপ্নের প্রতীক। কক্সবাজার সমুদ্র সৈকতে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জড়ো হয়েছেন দেশের সেরা 70 জন নারী ও পুরুষ সার্ফার। তাদের চোখে মুখে একটাই লক্ষ্য, ঢেউ জয় করে লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরা। 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টকে ঘিরে পুরো সমুদ্র সৈকত এখন উৎসবের রঙে রঙিন। প্রতিযোগিতার উচ্ছ্বাস, দর্শকদের আগ্রহ সব মিলিয়ে তৈরি হয়েছে এক প্রাণবন্ত পরিবেশ। এদিকে পর্যটন ও সার্ফিংকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। সমুদ্রের গর্জন আর একের পর এক ছুটে আসা ঢেউ, প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেই স্বপ্ন বুনছেন বাংলাদেশের সার্ফাররা। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত আজ যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর অঙ্গনে। এখানে বসেছে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। সেরা 70 জন নারী পুরুষ সার্ফার জড়ো হয়েছেন এক স্বপ্ন নিয়ে, ঢেউ জয় করে নিজেদের দক্ষতা প্রমাণ করা আর লাল সবুজের পতাকাকে পৌঁছে দেওয়া আন্তর্জাতিক মঞ্চে। প্রতিটি ঢেউ এখানে শুধুই জলরাশি নয়, যেন এক একটি চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সাহস আর দক্ষতায় মোকাবেলা করছেন প্রতিযোগীরা। কেউ পড়ে যাচ্ছেন, আবার কেউ উঠে দাঁড়াচ্ছেন, কারণ তাদের লক্ষ্য একটাই, জয়। আমরা সার্ফিং ফেডারেশন অ্যাসোসিয়েশনের কাছে একটাই আশা করব, যেন প্রতি 3 মাস 6 মাস পরে এই কম্পিটিশনগুলো চালাইতে থাকে বিদেশের মতো। এশিয়ান গেমসের জন্য সিলেকশনে জায়গা করে নিতে চাই, যেটা জাপান এশিয়ান গেমস চলবে, ওইটাতে বাংলাদেশের পতাকা নিয়ে
মঞ্চে উঠতে চাই, এটা আমার স্বপ্ন এখন। টুর্নামেন্টে অংশ নিয়েছেন 14 জন নারী সার্ফারও। ঢেউয়ের সঙ্গে লড়াইয়ে তারাও পিছিয়ে নেই, বরং দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন নিজেদের স্বপ্নের পথে। তাদের শুধু প্রতিযোগিতায় ভালো করা নয়, বাংলাদেশের সার্ফিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো, নতুন প্রজন্মের নারী সার্ফারদের অনুপ্রাণিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে নিজেদের সক্ষমতা জানান দেওয়া। পড়ালেখার পাশাপাশি সার্ফিংও করি, আমার অনেক স্বপ্ন আমি অলিম্পিক খেলবো। নারীদের জন্য যদি আলাদা ক্লাব হয় এটা বেটার হয়। আমরা চাচ্ছি 50 জন 100 জনের মতো মেয়ে নারী সার্ফার হয়ে আমাদের বাংলাদেশকে তুলে ধরো। শুধু প্রতিযোগিতা নয়, এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সার্ফিংকে ঘিরে নতুন করে সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আগে এরকম আমরা পাইনি, এখন যেভাবে সরকার এগিয়ে আসতেছে আমরা মনে করি যে সরকার থেকে আমরাও পাবো, আরো এগিয়ে আসা দরকার এবং আসছেও। আমি বলবো না যে আসছে না, আমরা তো খুবই আশাবাদী এখন। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, পর্যটন ও সার্ফিংকে এগিয়ে নিতে নেওয়া হবে প্রয়োজনীয় সব উদ্যোগ। আমরা আশা করি আপনাদের সার্ফিং ফেডারেশনের মাধ্যমে আপনারা আমাদেরকে জাতীয়ভাবে কবে কবে আপনারা এখানে সার্ফিংয়ের টুর্নামেন্ট আয়োজন করবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কবে কবে আপনাদের এই টুর্নামেন্ট রয়েছে সেই বিষয়গুলো অবগত করলে আমরা আমাদের ক্রীড়া পরিষদ থেকে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিযোগিতা শুধু একটি খেলাই নয়, বরং তরুণ তরুণীদের স্বপ্ন দেখার এক মঞ্চ। ঢেউয়ের সঙ্গে লড়াই করে যারা এগিয়ে যাচ্ছেন তারাই একদিন বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন বিশ্ব দরবারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার জেলা স্টেডিয়ামের চলমান উন্নয়ন ও অবকাঠামো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। এই মুহূর্তে বিস্তারিত জানাচ্ছে স্টেডিয়ামে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারে এসে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। সকাল 10টার দিকে তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন। সেই লাবণী পয়েন্টে এসে সেখানে 8ম জাতীয় সার্ফিং যে টুর্নামেন্টটি হচ্ছে সেই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি সার্ফারদের সঙ্গে কথা বলেন এবং নানা তারা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু শুনেন, সার্ফাররা তাকে অবহিত করেন এবং যেটি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যেটা বলছেন যে কক্সবাজারের যে সার্ফিং, এই সার্ফিংকে বিশ্বমানে বা বিশ্বের কাছে পরিচিতি লাভ করার জন্য যা যা দরকার সেই ধরনের সব উদ্যোগ নেওয়া হবে। সার্ফারদের যারা রয়েছে তাদেরকে যেমন আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদের যে নানা সংকট রয়েছে সেই সংকটগুলোর নিরসনের বিষয়গুলো কিন্তু নিরসন করা হবে বলে জানিয়েছেন। এরপর সার্ফিং যে কার্যক্রম সেটি উদ্বোধনের পর তিনি সরাসরি চলে যান কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আসলে যে একাডেমিক মাঠ এবং মূল মাঠ রয়েছে সেই মূল মাঠ, একাডেমিক মাঠের গ্যালারি থেকে শুরু করে প্যাভিলিয়ন সব কিছু তিনি দেখেন। সেই জরাজীর্ণ অবস্থা দেখে তিনি হতবাক হন এবং সেখানে তিনি আসলে নানা বিষয় নিয়ে স্টেডিয়ামের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলেছেন। পরে সংবাদকর্মীদের সাথে তিনি কথা বলেন। তিনি যে বিষয়টি বলছে, কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামটি যেহেতু সমুদ্রের পার ঘেঁষে এবং সেই স্টেডিয়ামটিকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স কিংবা ক্রীড়া ভিলেজ করার জন্য যে যে কার্যক্রম করার দরকার সেই পরিকল্পনা কিন্তু নতুন সরকার গ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন। কক্সবাজার স্টেডিয়ামকে বিশ্বের কাছে যাতে আরও পরিচিতি লাভ করা যায় এবং যাতে আন্তর্জাতিক ম্যাচগুলো করা যায় সেই সব বিষয় নিয়ে আসলে একটি ক্রীড়া কমপ্লেক্স, নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই ধরনের পরিকল্পনা করছেন বলে তিনি জানিয়েছেন এবং সেখানে যেভাবে আসলে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেই ধরনের কার্যক্রম উন্নয়ন করে সেই ধরনের যাতে পরিস্থিতি তৈরি করা যায় সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এরপর 12:30টার দিকে তিনি কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হয়ে তিনি কলাতলি এলাকায় যান। সেখানে কলাতলি এলাকায় একটি সার্ফিংয়ের জন্য যে জায়গা দেখার কথা সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং সেখানে আসলে সার্ফিংয়ের জন্য আসলে কি কি করা যায় সেই কার্যক্রমগুলো যাতে একটি স্থাপনার মধ্যে করা যায় এবং সার্ফিং ফেডারেশন যাতে সুবিধা হয় সেজন্য সেখানকার আসলে পরিস্থিতিগুলো তিনি দেখেছেন এবং নানা ধরনের যে সার্ফিং ফেডারেশন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সেসব সমস্যাগুলো নিরসন করবেন বলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানিয়েছে। তবে এখন যেহেতু দুপুর আজকে জুমাবার, সেই জুমাবারে এখন কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, যেটি ফুটবল স্টেডিয়াম নামে পরিচিত, সেই স্টেডিয়ামের পার্শ্ববর্তী মসজিদ
মসজিদে এখন তিনি নামাজ আদায় করছেন। নামাজ পরবর্তী পর তিনি কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামটি পরিদর্শন করবেন, কারণ গত অন্তর্বর্তী সরকারের আমলে একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর হয়েছে এবং তছনছ অবস্থায় কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের যে প্যাভিলিয়ন রয়েছে এবং যে ভবনটি রয়েছে সেই ভবনটি, এখন সেই ভবনটি পরিদর্শন করবেন। এরই মধ্যে আমরা যারা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে এই স্টেডিয়ামটি ফুটবলের জন্য ধারণ ক্ষমতা হচ্ছে 6,000, এটি যাতে আরও 12 থেকে 20,000 পর্যন্ত ধারণ ক্ষমতা দ্বিতল বা তৃতীয় বিশিষ্ট যাতে গ্যালারি করা হয় সেটি তারা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাবি তুলে ধরবেন এবং তারা চাইবেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামটি যাতে উন্নয়ন করা হয় এবং সেই বিষয়গুলো বলা হবে বলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু জুমার নামাজ আদায় করছেন, নামাজ শেষে তিনি এখানে পরিদর্শন করবেন, সেজন্য যা যাবতীয় এখানে যে পরিস্থিতি আছে সেটি কিন্তু জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং কি কি দেখানো হবে সেটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে স্টেডিয়াম থেকে সব শেষ। সুজাউদ্দিন রুবেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে, জানাচ্ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সেখানে গিয়ে যে নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন তার সবশেষ তথ্য। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। অর্থ-20 সাফে শিরোপার মঞ্চে রাতে মাঠে নামবে বাংলাদেশ, ভারত বলেই বাড়তি সতর্কতা। মালদ্বীপে অনুশীলন দেখতে প্রবাসীদের ভিড়, টিকিটের ব্যাপক চাহিদা। বাংলাদেশ ইন্ডিয়ার যে খেলা অনেক জমজমাট হবে আশা করি। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি, আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। বিসিবি থেকে পদত্যাগ আরও এক পরিচালকের, সরে দাঁড়ানোর ঘোষণা ইয়াসির ফয়সালের। 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশন ও জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন। এবং জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ঘিরে উৎসবের রঙে রঙিন সমুদ্র সৈকত কক্সবাজার, পর্যটন ও সার্ফিংকে এগিয়ে নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্টেডিয়ামের উন্নয়ন ও অবকাঠামো পরিদর্শন। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।